বহুদূরের অসীম আকাশ আজ বনরাজ নীলা পৃথিবী শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো, তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। আজকে রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস এবং সেই উপলক্ষে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান। এখানে সবাই প্রফেশনাল নয়, অ্যামেচার, এবং তারা যে যার মতো করে নিজেদের মতো করে অনুষ্ঠান এবং তাদের শ্রদ্ধার্ঘ উপস্থাপন করার চেষ্টা করেছেন। ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আসল উদ্দেশ্যটা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা, যথাযথ শ্রদ্ধা নিবেদন করা রবীন্দ্রনাথকে আমাদের মতো উচ্চ মানববর্গের ক্ষমতা অধিক। আমরা চাই রবীন্দ্রনাথ আমাদের জীবনে থাকুন, সর্বদাই থাকুন, সবসময় থাকুন, সমস্ত অনুষ্ঠানে, সমস্ত নিয়মের মধ্যে এবং সমস্ত রকম আচারের মধ্যে রবীন্দ্রনাথ যেন সব সময় সর্বদা বিরাজ করেন, সেই কামনা করে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান। নমস্কার, আমি দেবদত্তা। নমস্কার, আমি বাসুদত্তা। রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্চারিত আশাভীতি অমৃত পুষ্প গন্ধে মহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। এবার আমরা একটা নৃত্য দেখব। নৃত্য পরিবেশন করবে আনমনিকা ব্যানার্জি। श्यामला
রবীন্দ্রনাথ আমাদের জীবনে কি একদম ছোট বয়স থেকে আমাদের আমরা বাংলা মাধ্যমে যারা ছাত্র আমাদের শুরুই হয়েছিল রবীন্দ্রনাথকে দিয়ে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, এই কবিতা আমাদের প্রথম আমরা এই কবিতা দিয়ে আমাদের শুরু করি পড়াশোনা। তখন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা ঠাকুর হিসেবেই জানতাম। ঠাকুর আমরা অনেকবার প্রণামও করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে। তারপর আস্তে আস্তে সহজ পাঠে কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি, তারপর দেখি এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের ছাড়েনি। ছোট থেকে আমরা এই যে দাঁড়িয়ালা বুড়োটা, এই কিন্তু আমাদেরকে চিরকাল ছোটবেলা থেকে কত কবিতা লিখেছে আর আমাদেরকে সেগুলো পড়তে হয়েছে। তখন মনে 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 হতো যে এত কবিতা কেন লিখেছে। তারপর আমরা যখন প্রশ্ন কবিতা করি ছোটবেলায়, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, মনে হয়েছে আমাদের কথাটাই রবীন্দ্রনাথ বলছে। ছোটবেলায় সবারই তাই মনে হয়। রবীন্দ্রনাথ আমাদের শৈশব, কৈশোর, আমাদের যৌবন, বার্ধক্য সব জায়গায় রবীন্দ্রনাথ আমাদের জীবনে প্রতিনিয়ত প্রতিবিম্বিত হন, আমাদের প্রতিটা মানুষের জীবনে। এবার যাকে ডেকে নেব আমাদের ছোট্ট দীপ্যমান, ও একটা ছোট্ট কবিতা, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবে। ওর প্রিপারেশন ছিল না, আমার প্রস্তুতি ছিল না, সেই জন্য ও দেখে দেখেই করবে, কিন্তু ওর আগ্রহটা খুব যে একটা কবিতা বলার। তাই আমরা সবাই ওকে উৎসাহিত করব। আমাদের দীপ্যমান আসছে এবার কবিতা শোনার। নমস্কার, আমি দীপ্যমান ভট্টাচার্য। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আজ আমি কবিতা পাঠ করব। কবিতার নাম হচ্ছে মাঝি। আমার যেতে ইচ্ছা করলে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কিষণেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নিয়ে জেলে, গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে, মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। নমস্কার। আমরা দীপ্যমানের কবিতা শুনলাম। রবীন্দ্রনাথ আমাদের শৈশবে যেমন ছিল, আমাদের কৈশোর, আমাদের যৌবনেও রবীন্দ্রনাথ সেইভাবেই ছিলেন। রবীন্দ্রনাথের অনেক কবিতা, স্মৃতি, ধ্যান, প্রথম চুম্বন, শেষ বসন্ত, তনু, এরকম অনেক কবিতা আমরা আমাদের কৈশোরে পড়েছি। এবং পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ আমাদের বার্ধক্য জীবনেও কাউকে কিন্তু ছাড়েননি। শেষ বয়সেও যারা আছেন আমাদের গুরুজনেরা, তাদের জন্য রবীন্দ্রনাথ অনেক সম্ভারটা রেখে গেছেন। এখন আমি যাকে ডেকে নেব, তিনি আমাদের মধ্যে একজন সবার চেয়ে বড় বয়সে, এবং এই বয়সেও ওনার রবীন্দ্রনাথের প্রতি যে শ্রদ্ধা, উনি তার মতো করে উনি সেই শ্রদ্ধা রবীন্দ্রনাথকে জ্ঞাপন করবেন, এবং আমরা সেটা দেখব, সবাই মিলে উপভোগ করব। ডেকে নিচ্ছি রেখা ব্যানার্জিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জননী কবিতার কিছু অংশ আমি উপস্থাপন করছি। সেদিন শারদ বিবাহ অবসান, শ্রীমতী নামছে কাশী, পূর্ণ শরীরে শীতলে নাচিয়া, পুষ্প প্রদীপ থালায় বাড়িয়া, রাজমহিষী চরণ চায় নীরবে দাঁড়ায় আসে। আমার মৌজি কবিতা কথা নামটি মনে, হঠাৎ শত্রু করেছে রটনা, রূপে যে করিবে অর্ধ রাত্রি
অপু অঙ্কার ঘরে সমুদ্রে রাখিয়া স্বর্ণ মুকুট বাজিতেছিল সে দীর্ঘ চিকুট আঁকিতেছিল শেষ সর্বক্ষণে শিবন শিবন কৃষ্ণ করে কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে দেখিবে ঘুটবে তাহলে ভীষণ বিপদ পার অস্ত্র গভীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া একাকী কবিতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি তিন তিন চাকিয়া স্ত্রী তীরে দেবী উঠি রাখি ঘুরে দুটো পাবে গেল তার কাছে তবে কানে কানে ছাপখানে রাজার আদেশ আজি কে বানার জানে এমন করে কি মনের পানে চলতে আছে তার দিকে দাঁড়িয়ে তিনজ শুনতি লইয়া অর্থ থাকি সবে ডাকি কয় হয়েছে প্রভুর সময় শুনি ঘরে ঘরে কেউ পায় ভয় কেউ দেয় কানে কানে দিবসে এসছে শালক মিলালো নবীন নমর সৌধ করে কত জননী আধারে ভিড় কত কোলাহল হয়ে লক্ষ্মী আরতি ঘন্টা বা মনেও প্রাচীন রাজদেবালয়ে ঘরে শারদনিশি স্বচ্ছ কেন্দ্রে তারা অপূর্ণ জলে সিংহ দুয়ারে বাজিল দিশা বন্দিয়া ধরে সন্ধ্যার গান মন্ত্রণা সভা হলো সমাধান রাজা বলে এমন সময় ভিন্ন চমকি প্রসাদের নগরী যত রাজার দুজন কামন মাঝারে স্তূপ পদমূলে বঙ্গনাধারে জুড়িয়েছে কেন যেন সাবে সাবে কবি মালার মতো মুক্তকে প্রাণে রক্ষ কাকুনি ছুটিয়ে আসি শুধানো দেখোই ওরে গুরুমতি পরিবার তবে পুলিশ আরতি কণ্ঠে শুনিল শ্রীমতী আমি সেদিন শুদ্ধ পাষাণ পাদকে করিল রক্তরেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে সে শারদের শিখা রবীন্দ্রনাথ আমাদের জীবনে কি তা ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। রবীন্দ্রনাথ একটি অসাধারণ কবিতা লিখেছিলেন, প্রসাদ। শিশির বিন্দুর সাথে সূর্যের সংলাপ। শিশির কহিল কাঁদিয়া, তোমারে রাখিব বাঁধিয়া, হে রবি আমার নাহিক এমন বল, তোমা ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু জল। শিশির কণা আকাশে সূর্যের সাথে সংলাপ করছে। এবার তার উত্তরে সূর্য কি বলছে? সূর্য বলছে, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির কণারে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। একটি ছোট্ট শিশির বিন্দুর ওপর সমগ্র সূর্য প্রতিবিম্বিত হতে পারে। যেমন ভাবে রবীন্দ্রনাথ আমাদের সকলের উপর প্রতিবিম্বিত হন প্রতিনিয়ত প্রত্যয়। এবার আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করবেন শ্রীযুক্ত পরিতোষ ভট্টাচার্য মহাশয়। ওনাকে ডেকে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চনদীর তীরে বেলি বাজাইয়া ছিঁড়ে দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া ছুটিতে সুখীমন্দ নির্মম নির্ভীক। হাজারো কণ্ঠে গুরুজির জয় ধনিয়া তুলিছে দিক, নূতন জাগিয়াছি নূতন অনুসার সূর্যের বনে চাহিল নির্মিক। অলক নিরঞ্জন মহারব উঠে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন, পক্ষের পাশে
ঘন উল্লাসে আশীর্বাদে ধন ধন তখন জাগিয়া শীঘ্র অনুসার সূর্যের পানে চাহিল নির্মিক অলক নিরঞ্জন মহাবাব উঠে অন্নলোকিতে করে ভয়ঞ্জন পক্ষে পাশে ঘন উল্লাসে কচি বাজে ঝনঝন পান্ডা বাজে অরজে উঠিল অলক নিরঞ্জন। এরপর আমরা আর কয়েকটি অনুষ্ঠান দেখে নেব, নৃত্য এবং সঙ্গীতের অনুষ্ঠান। আমরা এক এক করে দেখে নিই। ফাগুনে হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, তোমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুনে হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। তোমার অসুখে কি সুখে অলক্ষ্য লগ্ন আমার অকারণের বুকে, তোমার অসুখে কি সুখে অলক্ষ্য লগ্ন আমার অকারণের সুখে, তোমার ঝড়ের দোলে মন মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্থায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্থায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুগ্ধ চোখের রঙিন স্বপনে মাখা, তোমার প্রজাপতির পাখা, তোমার চাঁদের আলো বিনয় আমার দুঃখ সুখে সকল অবসান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান।
ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় সে কি কেবলই চোখের জল সে কি কেবলই দুঃখের শ্বাস লোকে কানে করে কি সুখেরই তরে এমন দুঃখের সখী ভাবনা কাহারে বলে আমার চোখে তো সকলি শোভন সকলি নবীন সকলি বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষাদ জোছনা কুসুম কোমল সকলি আমার মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যত না যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায়ে যায় হাসিতে হাসিতে আলো সাগরে আকাশে তো তারাতে আগেকার আমার মতন সুখী কে আছে আর সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের শোনাবে তার প্রতিদিন যদি কাঁদবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোণে কোণে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে রঙে রঙে রঙিল আকাশ গানে গানে নিখিল দাস রঙে রঙে রঙিল আকাশ গানে গানে নিখিল দাস যেন চলো চঞ্চল নব পল্লব দল মর মরে মোর মনে মনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে হেরু হেরু অবনীর রঙ্গ গগনের করে তপভঙ্গ হেরু হেরু অবনীর রঙ্গ গগনের করে তপভঙ্গ হাসির আঘাতে তার মৌন রহে না আর হাসির আঘাতে তার মৌন রহে না আর কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে মায়া বলো বিহারিণী হরিণী গ্রহণ সকল সঞ্চারী কেন তারে ধরিবারে করিব অকারণ মায়া হল বিহার
ফাগুনের পবনে বসিবে আকাশ বাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশ বাণী শ্রবণে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি কালে সাধিব গোপন বিরহ ডোলে বাঁধিব দূর হতে আমি কালে সাধিব গোপন বিরহ ডোলে বাঁধিব বাঁধনবিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন শবন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। এইবার রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলবেন আমাদের শ্রদ্ধেয় অলোক মুখার্জি, ওনাকে ডেকে নিচ্ছি। চিরনতুনের ডাকগুলো 25 বৈশাখ। আমার শ্রদ্ধেয় উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি রবীন্দ্রনাথ সামান্য কটা কথা বলব। আজ বাঙালির জাতীয় জীবনের সেই স্মরণীয়তম এবং মহত্তম আগের আবেগ মিশ্রিত পূর্ণ দিন 25 বৈশাখ। আমরা সকলে জানি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বাড়িতে ভূমিষ্ঠ হন যিনি এবং চোখ বেড়েছিলেন। সেই অবধি এই দিনটির সঙ্গে আমাদের অন্তরের যোগ নারীর বন্ধন অচ্ছেদের গ্রন্থিতে আবদ্ধ। আর 5টা পাল পার্বণ উৎসবের সঙ্গে 25 বৈশাখ আমাদের জাতীয় অনুষ্ঠান গঞ্জির অন্তর্ভুক্ত। 25 বৈশাখ উজ্জ্বল দিনটির উপস্থিত আমাদের হৃদয় বিনাশ তারে তোলে রবীন্দ্র উৎসবের অনুরণন। আমরা রবীন্দ্র ভাষায় ভাবিত হই, তার কবিতায় আবৃত্তিতে, তার গানের সুর মাধুর্যে, তার নাটকের অভিনয়ে, তার রচনার পাঠ এবং শ্রবণে, তার সম্পর্কিত বিধি ভাষণে আমরা উৎসবের পরিবেশটাকে শুনি রবীন্দ্রনাথ কেন্দ্রিক। রবীন্দ্রনাথের সৃষ্টির প্রাচুর্য হিমালয়ের মতো বিশাল, সমুদ্রের মতো অন্তর্হীন। তাছাড়া তিনি গানের রাজা, শিক্ষাবিদ, এসব অনুরাগ। তার কথা বলে শেষ করা আমার মতো মুখের পক্ষে অসম্ভব। তাই কবি, রসিক কবির সঙ্গে রসিক কবি নিয়ে বলতে পারবো এবং সেই রসিক রবীন্দ্রনাথের সম্বন্ধে দুটো রসিকতা বলব। রবীন্দ্রনাথ যাকে ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না। আসলে মানুষটিকে নিয়ে যতই ভাবা হয় ততই বিস্ময় হতে হয়। সারা জীবনে পেয়েছেন অজস্র সম্মান, অসংখ্য বিরোধিতা, তা সত্ত্বেও তিনি রবীন্দ্রনাথ। দুঃখকে আপন করে নিয়েছেন। জগৎ সংসারের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও হাসি মুখে বলেছে, তবুও মনে রেখে। এক ব্যক্তি একবার রবীন্দ্রনাথের থেকে 10 টাকা ধার নিয়ে গদগদ কণ্ঠে বলেছিলেন, আপনার কাছে এই চিরঋণী হয়ে থাকলাম। ধার নেওয়া টাকা আর কোনোদিনই শোধ করেননি সেই ব্যক্তি। শান্তিনিকেতনের দেউরি বাড়ির উপরতলায় থাকতেন রবীন্দ্রনাথ, আর নিচের তলায় থাকতেন তার গানের ভাণ্ডারী সম্পর্কে নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর। সেই সময় একদিন দীনেন্দ্রনাথকে রবীন্দ্রনাথ বললেন, লোকটা সব দোষ থাকলেও, কত দোষ থাকলেও একটা গুণ ছিল, লোকটা সত্যঘাতী। কথাটা ঠিক রেখেছিলেন, চিরঋণী হয়ে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে টাকাটা ধার নিয়ে আর দেয়নি, সেই জন্য চিরঋণী হয়ে থাকবে বলে দিয়েছিল। আচ্ছা, এবার হয়ে যায় বেলা কেমন বিনা কারণে। উদয়নের বারান্দায়
এক্ষণে রবীন্দ্রনাথ লেখায় মগ্ন। একটি সাঁতার মেয়ে বাগানে কাজ করছে। বিকেলে বাড়ি ফেরার সময় মেয়েটি রবীন্দ্রনাথের পাশে এসে দাঁড়াবে। রবীন্দ্রনাথ কখনো লিখছেন। মেয়েটি রবীন্দ্রনাথকে প্রশ্ন করল, হ্যাঁ রে, কেন তুমি কি করবো, কাজ নেই তোর? কি কোনো কাজ নেই? হ্যাঁ, সকালবেলায় যখন কাজে এলাম দেখলাম এইখানে কি করছি, দুপুরেও দেখলাম ওখানেই বসে আছি, আবার সন্ধ্যেবেলায় আমাদের ঘরে যাওয়ার সময় হয়েছে, এখনো তুই এখানেই বসে আছিস। হ্যাঁ, তোকে কি কেউ কোনো কাজ দেয় না? রবীন্দ্রনাথ পরে এই গল্পকে বললেন, দেখেছেন মেয়েটা কি বুদ্ধি, হ্যাঁ, আমার স্বরূপটা একেবারে ধরে ফেলেছে। আচ্ছা, এবার হচ্ছে পাদুকা পুরাণ। জোড়াসাঁকোর লালবাড়ির বিচিত্রা হলে শিল্প সাহিত্যের সাহিত্যিক সভা বিচিত্রায় মেজের পড়াশ পেতে বহু মান্যগণ্য স্ত্রী শিল্পী সাহিত্যিক সবাই নানা বিষয়ে আলোচনা করতে জুতো ঘরের বাইরে রেখে আসতে হতো। হ্যাঁ, প্রায় এরও জুতো চুরি হতো। কেউ কেউ সাবধানী হতে হলে সত্যেন্দ্রনাথের ছেঁড়া জুতো পরে আসতেন। বিচিত্রার এই সবাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন জুতো চুরি উপাখ্যান শুনে। হ্যাঁ, শখে নতুন জুতো জোড়া। শরৎচন্দ্র হাতের মধ্যে পেপার একটা কাগজ ছিল, কাগজকে মুড়ে সবাই ঢুকলেন, বসলেন রবীন্দ্রনাথের সামনেই। ঘটনাটা দূর থেকে দেখে সত্যেন্দ্রনাথ চুপি রবীন্দ্রনাথকে বললেন, ওই কথাগুলো সব বলে দিলেন। সভা চলছে, এমন সময় রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের হাতের মোড়া কাগজটি দেখিয়ে বললেন, শরৎ, ওটা কি? শরৎচন্দ্র আমতা আমতা করে বললেন, আগে এটা একটা জিনিস। রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, কি জিনিস শরৎ? হ্যাঁ, বইটই নাকি? শরৎ মাথায় চুলকিয়ে বললেন, আগে। রবীন্দ্রনাথ বললেন, কি বই শরৎ? পাদুকা পুরাণ? হ্যাঁ, বুঝি পাদুকা পুরাণ বুঝি। শরৎচন্দ্র সবাই তখন হাসিল। রবীন্দ্রনাথের বয়স তখন প্রায় 80। সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় অনুকূলে রবীন্দ্রনাথের আমন্ত্রণে প্রথমবার কবির সঙ্গে দেখা করতে গেলেন শান্তিনিকেতন। বেলা 11টা নাগাদ উত্তরায়ণে তার বাসভবনে প্রকাণ্ড একটা ঘরে প্রকাণ্ড একটা টেবিলের উপর ঝুঁকে পড়ে কবি লিখছেন। অতিথিদের দেখে বললেন, বসো তোমরা, আমার এখনই হয়ে যাবে। বলাইচাঁদ বললেন, দামি আসবাবপত্র ঘরের চারিদিকে সাজানো। বলাই জিজ্ঞাসা করলেন, কত ঝুঁকে লিখে আপনার কষ্ট হচ্ছে না? আজকাল তো নানা রকম চেয়ার বেরিয়েছে, সেটা দিয়ে বসে আরাম করে লেখা যায়। রবীন্দ্রনাথ বললেন, সব রকম চেয়ারই আমার আছে, কিন্তু ঝুঁকে না লিখলে লেখা বেরোয় না। পুজোয় জল কমে গেলে তো সেই পুজোকে উঁচু করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের 4 রকম ঘুরে না এলে ঘুম ভাঙে না, ঘুম ভাঙো তাকে। রবীন্দ্রনাথ খুব গড়ে উঠতেন। বাল্য, কৈশোর, যৌবন পুকুরে সাধারণত ঘুমোতেন না। শান্তিনিকেতনের প্রবল গ্রীষ্মে তখন সব বাড়ির দরজা বন্ধ। রবীন্দ্রনাথ বারান্দায় বসে প্রকৃতির উত্তাপ উপভোগ করতেন। রবীন্দ্রনাথের অসুস্থতার পর একবার মহাত্মা গান্ধী এসেছিলেন শান্তিনিকেতনের আশ্রমে। রবীন্দ্রনাথকে গান্ধী বললেন, গুরুদেব, একটা ভিক্ষে দিতে হবে। হ্যাঁ, দুপুরে খাবার পর আপনাকে একটু ঘুমোতে হবে। রবীন্দ্রনাথ বললেন, দুপুরে ঘুমানোর অভ্যেস ভালো তার নেই, তবুও গান্ধীজি ছাড়বেন না। ঘুমিয়ে রবীন্দ্রনাথকে বলেই শেষ পর্যন্ত বললেন, না, ঘুমলেও শুধু একটু বিশ্রাম নিলেই চলবে। এই ঘটনার শেষ কদিন পরে একদিন আচার্য স্মৃতিমোহন সেন কবির ঘরে এসে দেখলেন তিনি ঘুমোচ্ছেন। ফিরে যাচ্ছেন, এমন সময় রবীন্দ্রনাথ বললেন,
ঘুমাইনি আমি। আবার বললেন প্রীতিমোহন, তবে রবীন্দ্রনাথ বললেন মহাত্মা গান্ধীকে ভিক্ষে দিলাম। নমস্কার, এগুলি আমি শেষ করলাম। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা বেশ কিছু তথ্য পেলাম। আজ আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম। নমস্কার।